ক্লাস 12 চতুর্থ সেমিস্টারের প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? তোমাদের পরীক্ষা কি খুব সামনে চলে এলো? আর ইতিহাসের বিশাল সিলেবাস দেখে তোমাদের কি টেনশন হচ্ছে? সিলেবাসের সবটা পড়ে শেষ করা প্রায় অসম্ভব, আমিও জানি। আর ইতিমধ্যে তোমাদের পর্ষদ থেকে তোমাদের যে ইতিহাসের অধ্যায় ভিত্তিক সাজেশন দিচ্ছে, অধ্যায় ভিত্তিক মডেল প্রশ্ন দিচ্ছে, সেগুলো দেখে তো তোমাদের মাথা ঘুরে গেছে, এটুকু আমি শিওর। কারণ কি? কারণ এই অল্প সময়ে এত প্রশ্নের অ্যান্সার করে সমাধান করা তোমাদের কাছে অসম্ভব। যদিও তোমরা জানো যে আমাদের অমল ক্লাসেসের তরফ থেকে তোমাদের জন্য এই মডেলের যে অ্যান্সারগুলো করে দেওয়া হচ্ছে, কিন্তু তাও তোমাদের যে একটা পরীক্ষার ভয়, একটা তোমাদের কাছে যে ইতিহাসের এত প্রশ্ন কিভাবে করবে তার যে মাথা ব্যথা, তার জন্য আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি একটা সমাধান। আসলে পর্ষদের যে কয়েকটা চ্যাপ্টার থেকে প্রতি বছর সব থেকে বেশি প্রশ্ন দেয়, সেগুলো কি তোমরা জানো কোন অধ্যায় বা কোন প্রশ্নগুলো? আজকের ভিডিওতে আমি মূলত তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ সেমিস্টারের ইতিহাসের সেই ব্রহ্মাস্ত্র সাজেশন। অর্থাৎ আমি তো তোমাদের সঙ্গে ইতিহাসের সাজেশন আলোচনা করবই, তার পাশাপাশি ভিডিওর শেষে তোমাদের জন্য কিছু টিপস থাকবে, যেগুলো দিয়ে যে কোনো ধরনের কঠিন প্রশ্নকে 3 পয়েন্ট ফর্মুলা ব্যবহার করে 80% নাম্বার নিয়ে আসা সম্ভব। একদমই ঠিক শুনেছো, 80% নাম্বার নিয়ে আসা একদমই সম্ভব। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে থাকবে এমন কিছু 5টা প্রশ্ন, যেই 5টা প্রশ্ন এবারে পর্ষদের পছন্দের তালিকায় কিন্তু 1 নম্বরে। অর্থাৎ সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই করে যেও, 100% তোমরা কমন পাবেই। তাহলে চলো আজকে আমাদের সাজেশনটা নিয়ে আলোচনা করি, এবং তার পাশাপাশি অবশ্যই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এই ধরনের যে প্রশ্নগুলো আমি কিন্তু ভিডিওর মাঝে তোমাদের জানিয়ে দেব। অবশ্যই তোমাদের পরীক্ষার ফল আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই শিওর শটের প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাছে অনেকটা সহযোগিতা হবে। চলো তাহলে শুরু করা যাক আজকের সাজেশনের আলোচনা। আগে কিন্তু আমাদের প্রথম পার্টের সাজেশনের ভিডিও কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা যদি নতুন হয়ে থাকো, সবার প্রথম সেই প্রথম পার্টের যে সাজেশন ভিডিও সেটা একবার দেখে নিও। আমি তোমাদেরকে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে, এবং তার অ্যান্সারও করে দেওয়া হয়েছে, তোমরা চাইলে সেই অ্যান্সারও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তাহলে সবার প্রথম তোমরা ওই অ্যান্সারগুলোকে সাজেশন এবং উত্তর সহ যে সাজেশন আছে সেটা ডাউনলোড করে নিও। আর তার পাশাপাশি আজকে দ্বিতীয় পার্টের যে সাজেশন সেটাও দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে ইউনিট 5 এবং ইউনিট 6-এর পুরো 3 নাম্বার এবং 4 নাম্বারের পুরো সাজেশনের ভিডিও। এবং তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কথা বললাম আমি, যেই প্রশ্নগুলো পরীক্ষায় পর্ষদের জন্য কিন্তু 100% একদম কমন আসার সম্ভাবনা আছে, সেই প্রশ্নগুলো এই ভিডিওতে দেখে নাও। তাহলে সবার প্রথম দেখো আমাদের কি আলোচনা করব। ইউনিট 5 স্বাধীনতা উত্তর ভারত, যেখানে বিভাগ ক থেকে 3 নাম্বারের প্রশ্ন থাকবে। সেই 3 নাম্বারের প্রশ্নে আমরা কি কি দিয়েছি? সবার প্রথম প্রশ্নে আছে সংক্ষেপে গান্ধীজির অর্থনৈতিক ভাবনা সম্পর্কে আলোচনা করো। তাহলে সবার প্রথম প্রশ্ন কি আছে? সবার প্রথম প্রশ্ন আছে সংক্ষেপে গান্ধীজির অর্থনৈতিক ভাবনা সম্পর্কে আলোচনা। দ্বিতীয় প্রশ্ন কি আছে? দ্বিতীয় প্রশ্ন আছে স্বাধীন ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্য কি ছিল? স্বাধীন ভারত, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তার মূল উদ্দেশ্য কি ছিল? টিকা লিখতে হবে আমাদেরকে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, টিকা নেহেরু মহলানবিশ মডেল সম্পর্কে। পরের 4 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে অর্থনৈতিক বিকাশে নেহেরুর অবদান কীরকম ছিল, বা স্বাধীন ভারতে অর্থনৈতিক বিকাশে নেহেরুর অবদান কীরূপ ছিল? পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন বা জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? 6 নম্বর প্রশ্ন আছে পঞ্চশীল নীতি, এবং 7 নম্বর প্রশ্ন আছে নৈতিক উদারীকরণ বলতে কি বোঝো? এগুলো সব 3 নম্বরের প্রশ্ন। এবং 4 নম্বরের প্রশ্ন কি আছে? 1991 খ্রিস্টাব্দের অর্থনৈতিক সংস্কারে ডক্টর মনমোহন সিংয়ের ভূমিকা কিরূপ ছিল? অর্থাৎ মনমোহন সিংয়ের যে অর্থনৈতিক সংস্কারের ভূমিকা, যেটা 1991 সালে হয়েছিল, এবং তোমরা সবাই জানো যে তারপর থেকে যে এলপিজি সিস্টেম, সেই এলপিজি সিস্টেম শুরু হয়েছিল। পরের প্রশ্ন কি আছে? ভারতের উদার অর্থনৈতিক সম্ভাবনা ও তার সমস্যাগুলি কি কি? ভারতের উদার অর্থনৈতিক সম্ভাবনা ও সমস্যাগুলি কি কি? এই প্রশ্নগুলো যতটা আমি দিলাম তোমাদেরকে, তোমরা এক কাজ করতে পারো, খাতায় নোট ডাউন করে সময় নষ্ট না করে
তোমরা চাইলে এটা প্রত্যেকটি যে প্রশ্ন দিচ্ছি আমি, প্রতিটি প্রশ্ন তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। একবার স্ক্রিনশট করে সংগ্রহ করে নাও এবং এইগুলোর প্রশ্নের উত্তর যদি তোমার জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবং তুমি যদি নিজে থেকে সাজেশন বানিয়েছো, সেই সাজেশনের সঙ্গে যদি আমাদের প্রশ্ন মিল থাকে, কতগুলো প্রশ্ন তোমাদের মিল হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। কমেন্ট করে জানিও যে এই প্রশ্নের সঙ্গে তোমাদের প্রশ্নের কতগুলো মিল হচ্ছে, বা এইখান থেকে কোন কোন প্রশ্নগুলো তুমি আগে থেকে তৈরি করে রেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে, ভারতের বাণিজ্যে উদারীকরণের কিরূপ প্রভাব পড়েছিল? এর পরের প্রশ্ন কি আছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা গুরুত্ব কতখানি? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব। পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ আদর্শ বা ধর্মনিরপেক্ষ আদর্শের ধারণা বলতে কি বোঝো? এরপর হচ্ছে বিভাগ ক্ষয়ের প্রশ্ন শুরু হচ্ছে, যেখানে 4 নাম্বারের প্রশ্ন শুরু হচ্ছে। 4 নাম্বারের প্রশ্নগুলো আলোচনা করার পর আমি তোমাদের এই অধ্যায় থেকে দেখিয়ে দেব কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা 100% আছে। চলো তাহলে আমরা বিভাগ ক্ষয়ের 4 নাম্বারের প্রশ্নগুলো সবার প্রথম দেখে নেই। তোমরা একবার যখনই আমার কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদেরকে পুরোটা একবার দেখিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট করে নিও সেই সময়। প্রথম 4 নম্বরের প্রশ্ন কি আছে? স্বাধীন ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্যায়ন করো। দ্বিতীয় প্রশ্ন কি আছে? স্বাধীন ভারতে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। 3 নম্বর প্রশ্ন আছে, তৃতীয় বার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো। ভারতের জোট নিরপেক্ষ নীতি গ্রহণের কারণ কি ছিল তা সংক্ষেপে আলোচনা করো। জোট নিরপেক্ষ নীতি গ্রহণের কারণ কি ছিল তা সংক্ষেপে আলোচনা করো। জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহেরুর ভূমিকা আলোচনা করো। জোট নিরপেক্ষ নীতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। বাংদুং সম্মেলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা কীরূপ ছিল? বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জোট নিরপেক্ষ আন্দোলন কতখানি প্রাসঙ্গিক? দেখো পরের পর যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর কি প্রায় অনেকটা কিন্তু সিমিলার। তোমরা যদি পরপর করে সমস্ত প্রশ্নগুলো একটু তৈরি করে যাও, যে ধরনের প্রশ্ন আসুক না কেন এর উত্তরগুলোকে কাজে লাগিয়ে তুমি কিন্তু যে কোনো প্রশ্নের, অর্থাৎ জোট নিরপেক্ষ রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তুমি করতে পারবে। পরের 10 নম্বর প্রশ্ন কি আছে? সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এবং 11 নম্বরে একটা টিকা আছে, সেটা হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা। আগে 3 নম্বরেও আছে, সেটা পুনরায় আবার 4 নম্বরেও দেওয়া হচ্ছে, যাতে 3 আসুক 4 আসুক যেটাই আসুক না কেন যাতে করতে পারো তোমরা। এরপর কি আছে? এরপর আছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো, বা অনেক জায়গায় প্রশ্ন পাবে ভারতের সংবিধানের নমনীয়তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তো এই ভারতের সংবিধানের বৈশিষ্ট্য সেটাও তার পাশাপাশি করে নিও। এরপরে 13 নম্বর প্রশ্ন কি আছে? সংবিধানে বর্ণিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সমূহ সম্পর্কে আলোচনা করো। এবং 14 নম্বর প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানে কিভাবে নারী অধিকারের বিষয়টি সংরক্ষিত করা হয়েছে। তাহলে এই হচ্ছে তোমাদের বিভাগ কয়ের অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন। 12টি প্রশ্ন দেওয়া হয়েছে এবং তারপর বিভাগ ক্ষয়ে 14টি প্রশ্ন দেওয়া হয়েছে 4 নম্বরের। তোমাদের মডেলে যে এত এত প্রশ্ন আছে, যদি চাও আমাদের মডেলের উত্তরপত্র দেওয়া হবে, সেখান থেকেও কমপ্লিট করে নিও। এবং তার পাশাপাশি এই সাজেশনের প্রশ্নগুলোকে খুব গুরুত্ব সহকারে কিন্তু পড়ে যাও। আর এর পাশাপাশি তোমরা যারা আমার পেড ব্যাচ থেকে আছো, বা মিশন ব্যাচ থেকে আছো, গাইড ব্যাচ থেকে আছো, কিংবা তোমরা যারা ফ্রি ব্যাচ থেকে আছো, যারা অলরেডি ক্লাসের জন্য অপেক্ষা করছিলে, সাজেশনের জন্য অপেক্ষা করছিলে, তোমরা যদি এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানিয়ে দিও যে তোমরা কোন গ্রুপ থেকে এই ভিডিওটা দেখছো। তাহলে এই হলো আমাদের ইউনিট 5 এর সাজেশন 3 নাম্বার 4 নাম্বারের। আচ্ছা, এরপর আমরা যাব ইউনিট 6 এর জাতি গঠন ও সম্পর্কিত যে দিকগুলি আছে, জাতি গঠন এবং জাতি গঠন সম্পর্কিত যে দিকগুলি আছে সেই অধ্যায়ের অর্থাৎ ইউনিট 6 এর আমরা 3 নাম্বার এবং 4 নাম্বারের প্রশ্নগুলো একটু দেখে নেব। তাহলে চলো সবার প্রথম আমরা দেখে নিই বিভাগ ক 3 নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেইগুলো। তাহলে প্রথম প্রশ্ন কি দেওয়া হয়েছে? প্রথম প্রশ্ন আছে, ভাষা আন্দোলনে মুজিবুর রহমানের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, টিকা লেখো আগরতলা ষড়যন্ত্র মামলা। 3 নম্বর প্রশ্ন, অপারেশন সার্চলাইট। 4 নম্বর প্রশ্ন, সিমলা চুক্তি। 5 নম্বর প্রশ্ন, 1971 খ্রিস্টাব্দে ভারত কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে হস্তক্ষেপ করে। 6 নম্বর প্রশ্ন, ভারত পাকিস্তান যুদ্ধে অর্থাৎ 1971 যে ভারত পাকিস্তান যুদ্ধ, সেখানে কোন কোন রণাঙ্গনে ঘটিত হয় এবং উভয় দেশের সেনাপ্রধান কারা ছিল। তাহলে ভারত পাকিস্তান যুদ্ধে কোন কোন রণাঙ্গনে ঘটিত হয় এবং উভয় দেশের সেনাপ্রধান কারা ছিল। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত কিভাবে আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতিকে নিজের অনুকূলে এনেছিল।
তাহলে এই হচ্ছে 7টা প্রশ্ন 3 নাম্বারের জন্য, এবং বিভাগ ক্ষয়ে 4 নাম্বারের জন্য প্রশ্ন আমরা কটা করব, 9টা প্রশ্ন করব। কি কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভাষা আন্দোলনের অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন, 1971 সালের যুদ্ধের ভারতীয় নৌসেনার কৌশল উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, 1952 খ্রিস্টাব্দে ভাষা আন্দোলন কিভাবে 1971 খ্রিস্টাব্দের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল তার সেই প্রসঙ্গে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, শেখ মুজিবুর রহমান উত্থাপিত যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি কি কি ছিল এবং এই দাবির জন্য কিভাবে আন্দোলন পরিচালিত হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, ভারত পাকিস্তান যুদ্ধ অর্থাৎ 1971 যে ভারত পাকিস্তান যুদ্ধ তার কারণগুলি কি ছিল। পরবর্তী প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, 1971 খ্রিস্টাব্দের মুক্তিযুদ্ধে ভারতের কি ভূমিকা ছিল তা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা আলোচনা করো। দেখো, এই যে 1971 যে মুক্তিযুদ্ধ সম্পর্কে ভারতের ভূমিকা, সেখানে ইন্দিরা গান্ধীর ভূমিকা, এগুলো প্রশ্ন একই রকমের প্রশ্ন। এগুলোর এর যে উত্তরগুলো, এই উত্তরগুলো কিন্তু তোমরা ঘুরিয়ে ফিরিয়ে একইভাবেই দিতে পারবে। কেমন? শুধু একটু সাজিয়ে গুছিয়ে কিছু ভাষার প্রয়োগ করতে হবে, সুন্দর ভাষা, এবং যেভাবে প্রশ্নটা চাইছে সেভাবে উপস্থাপন করা শুধু। আর না হলে অ্যান্সারগুলো কিন্তু পুরো অনেকটাই সিমিলার থাকবে। এই প্রশ্নটা আবার যেমন ঘুরিয়ে হতে পারে, পূর্ব পাকিস্তানে মানবিক সংকট সমাধানের জন্য তাৎক্ষণিক ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছিল তা ব্যাখ্যা করো। তাহলে এই হচ্ছে আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বারের প্রশ্ন ইউনিট 5 এবং ইউনিট 6 থেকে। যারা আমাদের বেড ব্যাচ এবং গাইড বেস থেকে বারবার মেসেজ করতে যে স্যার ইউনিট 5 এবং ইউনিট 6 থেকে সাজেশনগুলো দিন, অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো দিন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে তোমরা। অর্থাৎ এই দুটো অধ্যায়ের যে সাজেশন এটা পেয়ে গেলে, এবং উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।